মিরগঞ্জ শহরে নাসিম বানু তার দুই মেয়েকে নিয়ে থাকতেন। বড় মেয়ে শাবানার বয়স ২০ বছর আর ছোট মেয়ে বিশেষ ১৭। স্বামীর ইন্তেকালের পর নাসিম লোকের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। শাবানা, আজও তুই তোর ভাগের রুটি মেহবিশের প্লেটে রেখে দিয়েছিস? আম্মু, আমার খিদে ছিল না, আর ওকে তো অনেক রাত পর্যন্ত পড়তে হয়, ওর শক্তি দরকার। আপা, তুমি সবসময় এমন করো। একদিন আমি বড় অফিসার হব, তখন তোমাকে কিছুই করতে দেব না, শুধু বসে বসে হুকুম চালাবে। আগে পড়াশোনাটা শেষ কর অফিসার সাহেবা, হুকুম পরে চালাস। হাসি মজা তো চলতই, কিন্তু নাসিমের বুকের ভেতর একটা কাঁটা সব সময় খচখচ করত। শাবানার বিয়ে। যেখানেই কথা চলতো একটাই প্রশ্ন আসতো, যৌতুকে কি দেবে? একদিন রইসা খালা বাড়িতে এলেন। আজ তার মুখে অন্যরকম এক ঝলক ছিল। নাসিম, একটা সম্বন্ধ নিয়ে এসেছি, কিন্তু আগে পুরো কথাটা শুনে নাও, তারপর সিদ্ধান্ত নিও। ছেলে না পুরুষ মানুষ, নাম আকরাম, বয়স প্রায় ৪৫ বছর, সবজি মান্ডির বড় আড়তদার, ভালো রোজগার করে। বউ ২ বছর আগে ইন্তেকাল করেছে। একটা মেয়ে আছে, জোয়া, ৬ বছরের। খালা, ৪৫ বছর? আমার মেয়েটার বয়স ২০। এটা কোনো কথা হলো? পুরো কথাটা তো শোনো। লোকটা পরিষ্কার বলে দিয়েছে, যৌতুকে একটা সুতোও নেবে না, বিয়ের সব খরচ নিজে দেবে। তার বউয়ের চেয়ে বেশি তার মেয়েটার জন্য একটা মা দরকার। মেয়েটা যেদিন থেকে মাকে হারিয়েছে, কারো সাথে কথা বলাই ছেড়ে দিয়েছে। বাবা সারাদিন মান্ডিতে থাকে, মেয়েটা ঘরে শুকিয়ে যাচ্ছে। নাসিম কিছু বলতে পারলেন না। তখনই দরজার পিছনে দাঁড়িয়ে থাকা শাবানা নিজেই ঘরে ঢুকে এলো। আম্মু, আমি এই সম্বন্ধ কবুল করব। শাবানা, তুই কি পাগল হয়ে গেছিস? তুই বয়সটা শুনিসনি? সব শুনেছি আম্মু। এটাও শুনেছি যে একটা ৬ বছরের বাচ্চা মা ছাড়া শুকিয়ে যাচ্ছে। আর এটাও জানি যে আমাদের কাছে যৌতুকের নামে একটা ফুটো পয়সাও নেই। আমি যেখানেই যাব এই প্রশ্ন পিছু ছাড়বে না। কিন্তু খালা, আমার একটা শর্ত আছে। আমার বোনের পড়াশোনা কখনো থামানো যাবে না। যেদিন মেহবিশের বিয়ে হবে, ধুমধাম করে হবে। ব্যাস, এটাই আমার যৌতুক, ধরে নিন। রইসা খালার চোখ ভরে এলো। তিনি এত সম্বন্ধ করিয়েছেন, কিন্তু এমন মেয়ে প্রথমবার দেখলেন। বিয়ের এক রাত আগে দুই বোন শেষবারের মতো এক খাটে শুয়েছিল। মেহবিশের কান্না থামছিল না। আপা, তুমি আমার জন্যই এই বিয়ে করছো, তাই না? আমার পড়াশোনা, আমার খরচ, আমাকে অফিসার হতে হবে না। আমার আমার আপাকে চাই। চুপ করো পাগলি, আমি কারো জন্য না, নিজের ইচ্ছায় যাচ্ছি। আর শোন, ওখানে একটা ছোট্ট পুতুল আছে, জোয়া। ভাব, এখন আমি একটা মেয়েও পেয়ে যাব। আমি তো লোকসানে নেই। আপা, একটা ওয়াদা করো, যখনই মন ভারী হবে আমাকে ডেকে নিও, আমি দৌড়ে চলে আসব। আর তুই একটা ওয়াদা কর, এত পড়বি যে একদিন তোর নাম শুনে লোকে বলবে, এ সেই শাবানারই বোন। তোর সাফল্যই হবে আমার আসল বিদায়। পরের দিন সাদামাটাভাবে নিকা হয়ে গেল। আকরামের বাড়ি বড় ছিল। সেই বাড়িতেই তার বড় ভাই সলিম, ভাবি কাউসার আর তাদের ১৯ বছরের ছেলে নাদিমও থাকত। ২ বছর ধরে সংসারের কর্ত্রী ছিল কাউসার। জুয়াও তার জিম্মায় ছিল, আর আকরামের রোজগারের হিসাবও। প্রথম রাতেই আকরাম শাবানার সাথে সোজাসুজি কথা বলল। শাবানা, আমি তোমাকে মিথ্যা ওয়াদা করব না। আমি বয়সে তোমার চেয়ে অনেক বড়, এটা সত্যি। আমি শুধু এটুকুই চাই যে আমার জোয়া আবার হাসতে শিখুক। যেদিন ওই বাচ্চাটা তোমাকে আপন মেনে নেবে, বুঝে নিও তুমি আমার ওপর অনেক বড় উপকার করেছ। উপকার না, ও আজ থেকে আমার দায়িত্ব। শুধু আপনি আমাকে একটু সময় দিন। বাচ্চাদের মন জিততে হয়, কিনতে হয় না।
পরের দিন সকালে আকরাম সংসারের চাবি আর মাসের খরচ শাবানার হাতে তুলে দিল। ভাবি, এতদিন আপনি অনেক সামলেছেন, আপনাকে ধন্যবাদ। কিন্তু এখন থেকে সংসারের কর্ত্রী শাবানা। জোয়া আর সংসার দুটোর দায়িত্বই এখন ওর। হ্যাঁ হ্যাঁ, কেন নয়? সংসার তোমার, বউ তোমার, আমি তো পরই ছিলাম। মুখে হাসি ছিল, কিন্তু ভেতরে আগুন জ্বলে গিয়েছিল। 2 বছরের রাজত্ব একদিনে ছিনিয়ে নেওয়া হয়েছিল। কাউসার সেদিনই পণ করল, এই নতুন বউকে এখানে টিকতে দেবে না। জোয়া সত্যিই নিভে গিয়েছিল। কারো সাথে কথা বলতো না, খেলতো না। সারাদিন তার মরহুম আম্মুর পুরনো ওড়না বুকে জড়িয়ে কোণে বসে থাকত। শাবানা তাকে ডাকার চেষ্টা করলে বাচ্চাটা দৌড়ে ঘরে ঢুকে গেল। তুমি আমার আম্মু না, চলে যাও এখান থেকে। শাবানা জোর করল না, সে অন্য পথ ধরল। রোজ দুপুরে সে জোয়ার দরজার বাইরে বসে যেত আর নিজে নিজেই জোরে জোরে গল্প শোনাতে শুরু করত। পরীদের গল্প, টিয়া ময়নার গল্প, উড়ন্ত ঘোড়ার গল্প। 3য় দিনে দরজাটা একটু খুলল। 5ম দিনে জোয়া দরজার আড়াল থেকে গল্প শুনতে লাগল। আর 8ম দিনে ওই পরীটার কি হলো যে তার বাচ্চার সাথে দেখা করতে আকাশ থেকে আসতে পারেনি? ওই পরী রোজ আসে শোনা, শুধু দেখা যায় না। সে বাতাস হয়ে তার বাচ্চার চুল বুলিয়ে দেয়, রোদ হয়ে তার কপালে চুমু খায়, আর যাওয়ার সময় কাউকে বলে যায়, আমার পুতুলটার খেয়াল রেখো। কাকে বলে যায়? যে তার পুতুলটাকে সবচেয়ে বেশি ভালোবাসে, হয়তো আমাকে। জোয়া দৌড়ে এসে শাবানার কোলে ঝাঁপিয়ে পড়ল আর হাউমাউ করে কেঁদে ফেলল। 2 বছরে জমে থাকা কষ্ট বেরিয়ে এলো। সেদিনের পর থেকে জোয়া শাবানার ওড়না ধরে ধরে পুরো বাড়িতে ঘুরে বেড়াত। আর এক সন্ধ্যায় খেতে খেতে বাচ্চাটার মুখ থেকে প্রথমবার বেরোলো, আম্মু, আরো ভাত দাও। শাবানা চমকে গেল। দরজায় দাঁড়িয়ে থাকা আকরাম এটা শুনে মুখ ঘুরিয়ে নিজের চোখের পানি মুছে ফেলল। কিন্তু সেই বাড়িতেই আরেকজনও এটা শুনল, কাউসার, আর তার বুকটা জ্বলে গেল। কাউসার পাড়ার মহিলাদের মধ্যে শাবানার বিরুদ্ধে বিষ ঢালতে শুরু করল। আরে বোন, কি আর বলবো, কালকের আসা মেয়েটা পুরো সংসারটা দখল করে নিয়েছে। চাবি, টাকা, বাচ্চা সব হাতিয়ে নিয়েছে। আর বাচ্চাটার উপর তো কি জাদু করেছে কে জানে। যে বাচ্চা 2 বছর আমার কাছে ছিল, আমার সাথে কথা বলেনি, সে এর পেছনে আম্মু আম্মু করে ঘুরে বেড়ায়। নিজের মাকেই ভুলে গেছে হতভাগী। কিন্তু কাউসার, শুনেছি বাচ্চাটা এখন হাসি খুশি থাকে, খেলাধুলা করে স্কুলেও যেতে শুরু করেছে। এটা তো ভালো কথা, তাই না? ভালো কথা? আরে এসব লোক দেখানো। আসল খেলা তো টাকার। দেবরের সব রোজগার নিজের হাতে নিয়ে নিয়েছে। আর আমি নিজের চোখে দেখেছি, প্রতি মাসে কিছু টাকা আলাদা করে একটা বাক্সে লুকিয়ে রাখে। কেন? কার জন্য? বুঝে নাও বোন, বাপের বাড়ির কুয়ো ভরতে এসেছে। কথাটা অর্ধেক সত্যি ছিল। শাবানা প্রতি মাসে নিজের খরচের টাকা থেকে একটু একটু বাঁচিয়ে একটা বাক্সে রাখত, কিন্তু বাপের বাড়ি পাঠানোর জন্য না, মেয়েবিশের পড়াশোনা আর বিয়ে নিজের ওয়াদার জন্য। এই কথাটা সে কাউকে বলেনি। এই লুকানো সত্যিটাই পরে তার ওপর ঝড় হয়ে ভেঙে পড়তে যাচ্ছিল। এই বাড়িতেই আরেকটা বিপদ বেড়ে উঠছিল। কাউসারের ছেলে নাদিম। পড়াশোনা সে কবেই ছেড়ে দিয়েছে। সারাদিন মোবাইল, বন্ধু আড্ডা আর জুয়ার নেশা। মায়ের কাছ থেকে লুকিয়ে টাকা চাইত, আর কাউসার চোখ বন্ধ করে দিয়ে দিত, আম্মু, 2000 টাকা লাগবে, বন্ধুর সাথে জরুরি কাজ আছে। গত সপ্তাহেই তো দিলুম, এখন কোথা থেকে আনবো? সব টাকা তো এখন ওই মহারানীর হাতে। তাহলে ওর কাছ থেকেই নাও না। চাচার রোজগারে কি ওর একার অধিকার নাকি? ওর কাছে চাইলে হিসাব চাইবে। তুই চিন্তা করিস না, এই চাবিও ফিরে আসবে। তাকাও, শুধু একটু সবর কর। কিন্তু নাদিমের সবর কোথায়? জুয়ায় তার ওপর বন্ধুদের ধার চেপে গিয়েছিল, পুরো 30,000 টাকার। আর ধার দেওয়া লোকগুলো এখন হুমকি দিতে শুরু করেছিল। বাড়ির সবচেয়ে বড় আলমারিতে একটা ছোট সিন্দুক রাখা ছিল, আকরামের মরহুম প্রথম স্ত্রীর গয়না।
আকরাম সবার সামনে বলেছিল এই গয়না জোয়ার আমানত, ওর বিয়েতে ওকে দেওয়া হবে। এক দুপুরে যখন শাবানা জুয়াকে স্কুল থেকে আনতে গিয়েছিল আর বাড়ি প্রায় খালি ছিল, আলমারি খুলল, সিন্দুক খালি হলো, আর সোনার 3টা চুড়ি আর একটা হার গায়েব হয়ে গেল। 2 দিন পর কাউসার পুরো বাড়িতে তুফান তুলল। হায় আল্লাহ, গয়না! জোয়ার আমানতের গয়না গায়েব। বাড়িতে চোর ঢুকেছে, নাকি বাড়ির ভেতরেই চোর বসে আছে? কি বলছো ভাবি? ভালো করে দেখেছ? ওই গয়না তো 100 বার দেখেছি। আর শোনো দেবরজি, চোর বাইরে থেকে আসেনি। আমি মাসের পর মাস দেখছি তোমার বউ চুপি চুপি একটা বাক্সে কিছু লুকিয়ে রাখে। সবার সামনে ওই বাক্স খোলাও, দুধের দুধ আর পানির পানি হয়ে যাবে। ভাবি, আপনি সব কি বলছেন? আমি গয়নায় হাতও দিইনি। তাহলে বাক্স খুলতে ভয় পাচ্ছিস কেন? খোল, সবার সামনে খোল। পুরো বাড়ি উঠোনে জড়ো হয়ে গেল। সলিম, নাদিম, কাউসার, আকরাম আর ভয়ে জড়সড় জোয়া। শাবানা কাপা কাপা হাতে বাক্স খুলল। গয়না তো বেরোলো না, কিন্তু বেরোলো ঝুনুনে গুনে জমানো 11,000 টাকা। এই যে সবাই দেখে নাও, এই টাকা কোথা থেকে এলো? মাসের খরচ তো সংসারেই লাগে। এই 11,000 আকাশ থেকে পড়ল? নিশ্চয়ই গয়না বেচে টাকা বানাচ্ছিল। বাকিটা আগেই বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমি প্রথম দিন থেকেই বলছিলাম, গরিব ঘরের মেয়ে লোভী স্বভাবের। শাবানার উপর যেন আকাশ ভেঙে পড়ল। সে সাফাই দিতে চাইছিল যে এই টাকা তার বোনের আমানত, তার নিজের ভাগে সঞ্চয়, কিন্তু অপমানে তার গলা বন্ধ হয়ে গেল। সে শুধু একবার আকরামের দিকে তাকালো, আর আকরামের চোখে সে সেই জিনিসটা দেখল যেটা তাকে ভেতর থেকে ভেঙে দিল। এই টাকা কোথা থেকে এলো শাবানা? এটা আমার সঞ্চয়, আমার খরচের টাকা থেকে আমি আমার বোনের জন্য। শুনলে তো, বোনের জন্য। আরে এই সংসারের টাকা বোনের জন্য। আর গয়না, সেটাও বোনের জন্যই গেছে নিশ্চয়ই। দেবরজি, এখনো চোখ বন্ধ করে রাখবে? আকরাম কিছু বলল না। সে চুপচাপ শাবানার হাত থেকে সংসারের চাবি নিল আর কাউসারের হাতে রেখে দিল। এই চরটা হাতের ছিল না, কিন্তু শাবানার জন্য এর চেয়ে বড় চর আর কিছু হতেই পারত না। সেই রাতে শাবানা নিজের ঘরে দেয়ালে হেলান দিয়ে ঘন্টার পর ঘন্টা কাঁদল। বাইরে বারান্দায় আকরাম এপাশ ওপাশ করছিল। মন বলছিল বউ এমন মেয়ে না, কিন্তু মাথায় কাউসারের বলা বিষাক্ত কথাগুলো ঘুরছিল। তখনই ঘরের দরজাটা আস্তে করে খুলল। ছোট্ট জুয়া নিজের বালিশ টানতে টানতে ভেতরে এলো। আম্মু, তুমি চোর না, আমি জানি। ব্যাস সোনা, তোর এটুকু বলাই আমার জন্য যথেষ্ট। দুনিয়া যা খুশি বলুক। আম্মু, একটা কথা বলবো, কিন্তু তুমি কাউকে বললে ও আমাকে মারবে। কে মারবে? কি হয়েছে জোয়া? ভয় পেও না, আম্মু আছে তো। সেদিন যেদিন তুমি আমাকে স্কুলে নিতে এসেছিলে, আমি আমার পুতুলটা বাড়িতে ভুলে গিয়েছিলাম, তাই আমি দৌড়ে আগে বাড়ি চলে এসেছিলাম। আমি দেখেছিলাম নাদিম ভাইজান বড় আলমারি খুলে আম্মু সিন্ধুকে হাত ঢুকাচ্ছিল। আমাকে দেখে বলল, কাউকে বললে পা ভেঙে দেব। আমি ভয় পেয়ে গিয়েছিলাম আম্মু। শাবানার মাথা ঝিমঝিম করে উঠল। তাহলে এই ব্যাপার। কিন্তু সে এটাও জানতো একটা 6 বছরের বাচ্চার সাক্ষী কাউসার 1 মিনিটেই মিথ্যা প্রমাণ করে দেবে। বলবে নতুন আম্মু বাচ্চাকে মুখস্থ করিয়ে পাঠিয়েছে। প্রমাণ দরকার ছিল, পাকা প্রমাণ। তুই অনেক সাহসের কাজ করেছিস আমার সোনা। এখন এই গোপন কথাটা আম্মুর হলো। তুই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়। পরের দিন সকালে শাবানা সোজা বাজারে পৌঁছালো হাজি রাজ্জাকের দোকানে। হাজি রাজ্জাক এলাকার সবচেয়ে পুরনো স্বর্ণকার আর আকরামের মরহুম আব্বার বন্ধু। হাজি সাহেব, আদবের সাথে একটা কথা জিজ্ঞেস করতে চাই। গত সপ্তাহে কোনো যুবক কি আপনার কাছে সোনার 3টা চুড়ি আর একটা হার বিক্রি করতে এসেছিল? মা, তুমি কে?
আমি আকরাম সাহেবের স্ত্রী, আর যে গয়নাগুলো বিক্রি হয়েছে সেগুলো আমার সৎ মেয়ের আমানত ছিল, তার মরহুম মায়ের স্মৃতি। ইয়া আল্লাহ, তাহলে ওই ছেলেটা? হ্যাঁ মা, এসেছিল। সলিম মিয়ার ছেলে নাদিম। বলছিল আম্মু পাঠিয়েছে, বাড়িতে খুব দরকার। আমি চিনে ফেলেছিলাম, তাই গয়নাগুলো গলাইনি, যত্ন করে রেখে দিয়েছি। ভেবেছিলাম আকরমকে একবার জিজ্ঞেস করে নিই। পুরনো গয়না ছিল, কারিগরি দেখেই বুঝে গিয়েছিলাম এগুলো বেচার জিনিস না, আমানত। হাজি সাহেব, শুধু আরেকটা মেহেরবানি করুন। কাল সন্ধ্যায় এই কথাটাই আমার স্বামীর সামনে বলে দিন। একজন নির্দোষের ওপর চুরির অপবাদ আর একটা বাচ্চার আমানতের প্রশ্ন। মা, সত্যি কথা বলার জন্য কারো অনুমতি নিতে হয় না। তুমি চিন্তা করো না, কাল আমি নিজে তোমাদের বাড়ি আসব, আর গয়নাও সাথে নিয়ে আসব। পরের দিন সন্ধ্যায় আকরাম মান্ডি থেকে ফিরে দেখল বৈঠকখানায় হাজি রাজ্জাক বসে আছেন, আর তার সামনে টেবিলে একটা পুটলি রাখা। পুরো বাড়ি জড়ো হয়ে গেল। হাজি সাহেব পুটলিটা খুললেন। সেই 3টা চুড়ি, সেই হাড়। হাজি সাহেব, এই গয়না আপনার কাছে কিভাবে? এটাই বলতে এসেছি আকরাম মিয়া। গত বৃহস্পতিবার এই গয়নাগুলো আমার দোকানে বিক্রি করা হয়েছে, আর বিক্রি করা লোকটা কোনো বাইরের চোর ছিল না, তোমার নিজের বাড়ির ছেলে ছিল, নাদিম। বলছিল আম্মু পাঠিয়েছে। ঘরে নীরবতা নেমে এলো। কাউসারের মুখ সাদা হয়ে গেল। নাদিম, হাজি সাহেব মিথ্যা বলছেন, বল। চাচা, চাচা মাফ করে দাও। জুয়ায় ধার চেপে গিয়েছিল। ওরা জানে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। আমি আর কোনো পথ পাইনি। আম্মুকেও আমি পরে বলেছিলাম। পরে বলেছিলি মানে? ভাবি, আপনি সব জানতেন? আপনি জানতেন চোর আপনার নিজের ছেলে, আর আপনি ভরা উঠোনে আমার বউয়ের বাক্স খোলালেন, তার উপর চুরির অপবাদ দিলেন, এসব জেনেও? আমি নিজের ছেলেকে কিভাবে ধরিয়ে দিতাম? ভেবেছিলাম ব্যাপারটা চাপা পড়ে যাবে, আর ওই বাক্সের টাকাও তো বেরিয়েছিল। ভাবলাম এর ওপরই চাপিয়ে দিলে। তাহলে একজন নির্দোষের সম্মানের বিনিময়ে নিজের ছেলের অপরাধ ঢেকে দেব, এটাই ভেবেছিলেন আপনি? আর ওই টাকা, যেটা নিয়ে আপনি আমার বউকে সবার সামনে অপমান করলেন? কেউ কিছু বলার আগেই ছোট্ট জোয়া দৌড়ে ভেতর থেকে একটা জিনিস নিয়ে এলো। শাবানা সেই বাক্সটা আর নিজের আব্বুর সামনে রেখে দিল। আব্বু, আম্মুর টাকা ফেরত দিয়ে দাও। এটা আম্মু তার বোনের জন্য জমিয়েছে। আম্মু রোজ বলে, আমি আমার বোনকে ওয়াদা করেছি তাকে অফিসার বানাবো, তার বিয়ে ধুমধাম করে দেব। আকরাম বাক্সটার দিকে তাকালো, আর তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। যে মেয়েটা যৌতুক ছাড়া তার সংসার সাজিয়েছে, তার বাচ্চাকে জীবন দিয়েছে, সে নিজের জন্য একটা স্যান্ডেল কেনে না, আর সে তার হাত থেকে চাবি কেড়ে নিয়েছিল। আকরাম শাবানার সামনে এলো। বয়সে বড়, লম্বা চওড়া সেই মানুষটা আজ চোখ তুলে তাকাতে পারছিল না। শাবানা, আমি তোমার কাছে মাফ চাওয়ারও যোগ্য না। যেদিন তুমি আমার বাচ্চাটাকে আম্মু হয়ে বুকে জড়িয়ে নিয়েছিলে, সেদিনই আমার বুঝে যাওয়া উচিত ছিল যে এই মেয়ে চুরি তো দূরের কথা, কারো মনেও কষ্ট দিতে পারে না। কিন্তু আমি একজন হিংসুটের কথায় বিশ্বাস করে ফেললাম, আর নিজের চোখের সামনে দাঁড়িয়ে থাকা সত্যিটাকে অস্বীকার করলাম। পারলে এই হতভাগাকে মাফ করে দিও। আপনি বড়, এভাবে কথা বলবেন না। অপবাদে আপবাদে আমার ততটা কষ্ট হয়নি। কষ্ট শুধু এক মুহূর্তের ছিল, যখন আপনার চোখে সন্দেহ দেখেছিলাম। কিন্তু আজ আপনার চোখে যে সত্যিটা দেখছি, সেটা ওই ক্ষতটা ভরে দিয়েছে। ভাইজান, আপনি আমার বাবার জায়গায়, আপনার উপর কোনো অভিযোগ নেই। কিন্তু ভাবি আর নাদিম আর এই বাড়িতে থাকবে না, যতদিন না নাদিম নিজের পায়ে দাঁড়িয়ে পরিশ্রমের রোজগার দিয়ে ধার আর গয়নার টাকা ফিরিয়ে দেয়, আর ভাবি সাচ্চা মনে নিজের ভুল স্বীকার করেন। না আকরাম, শাস্তি শুধু ওদের একার না, আমারও। আমি চোখ বন্ধ করে বসেছিলাম। আমরা 3জনই যাব, আর তোকে ওয়াদা দিলুম তোর এক একটা পয়সা ফেরত আসবে।
আর আমার ছেলে মানুষ হয়ে ফিরবে। আমি তোর সাথে অনেক খারাপ করেছি, হিংসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। পারলে এই মুখপুরীকে মাফ করে দিস। ভাবি, আপনি বড়, শুধু এটুকু মনে রাখবেন, কোনো নারীর সংসার ভেঙে কোনো নারী কখনো সুখী হয় না। যান, আর যখন ফিরবেন তখন ভাবি না মা হয়ে ফিরবেন। এই বাড়ি আপনার পথ চেয়ে থাকবে। সময় কাটল, বাড়িতে এখন শান্তি। জোয়া স্কুলে প্রথম হতে শুরু করেছে। আর একদিন ডাকপিয়ন একটা চিঠি নিয়ে এলো, মেহবিশের রেজাল্ট, পুরো জেলায় দ্বিতীয় স্থান, আর সামনের পড়াশোনার জন্য সরকারি বৃত্তি। শাবানা চিঠিটা বুকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদল। আকরাম হাসতে হাসতে বলল, এখন কান্নার না, প্রস্তুতির সময় বেগম। আমি ভাবছি আমাদের মেহভিসের জন্য একটা সম্বন্ধ আছে। আমার বন্ধুর ছেলে আদিল শহরের ব্যাংকে চাকরি করে, ছোনাও তার সামনে ফিকে। আর তার আব্বার একটাই শর্ত, যৌতুকের নাম নিলে সম্বন্ধ সেখানেই শেষ। কিন্তু মেহবিশের পড়াশোনা, ও তো অফিসার হতে চায়। তাহলে হবে, এই কথা আমি আগেই পরিষ্কার করে দিয়েছি। বিয়ের পরও মেহবিশের পড়াশোনা চলবে, পরীক্ষাও দেবে, চাকরিও করবে। আদিল নিজেই বলে, শিক্ষিত বউ সংসারের রৌনক। কয়েক মাস পর মেহবিশের নিকা আদিলের সাথে হয়ে গেল, ধুমধাম করে, বাজনা বাদ্য বাজিয়ে, ঠিক যেমনটা শাবানা বছর আগে তার বোনকে ওয়াদা করেছিল। সব খরচ আকরাম দিল, আর শাবানার সেই বাক্সটা 11,000 টাকার বিদায়ের দিন শাবানা নিজে তার বোনের হাতের তালুতে তুলে দিল। আপা, এটা কি? তোর আপার বছরের পর বছরের সঞ্চয় আর তার পূরণ করা ওয়াদা। এটা যত্ন করে রাখিস, টাকার জন্য না, এই বিশ্বাসের জন্য যে একটা বোন যখন কিছু পণ করে তখন উপরওয়ালাও তার সাথে থাকেন। আপা, তুমি নিজের ভাগের কাটা বেছে নিয়ে আমার পথে ফুল বিছিয়ে দিয়েছ। আমি অফিসার হয়ে দেখাবো, তোমার নামের ইউনিফর্ম পরব। বিদায়ের পর বাড়ির উঠোনে সন্ধ্যা নামছিল। জোয়া দৌড়ে এসে শাবানার কোলে বসে পড়ল। আম্মু, খালা তো চলে গেল, এখন তুমি মন খারাপ করো না, আমি আছি তো তোমার কাছে। আমার পুতুলটা যতদিন কাছে আছে তোর আম্মু মন খারাপ করতেই পারে না। জানো শাবানা, লোকে বলতো আমি বুড়ো বয়সে বিয়ে করে ভুল করেছি, কিন্তু সত্যিটা হলো আমি বউ না, এই সংসারের কিসমত বিয়ে করে এনেছিলাম। বন্ধুরা, এই গল্প থেকে আমরা 3টে শিক্ষা পাই। প্রথম, হিংসা মানুষকে দিয়ে এমন কাজ করিয়ে নেয় যা তার নিজের সংসারই পুড়িয়ে দেয়। দ্বিতীয়, কারো ওপর অপবাদ দেওয়ার আগে 1000 বার ভাবো, কারণ নির্দোষের দীর্ঘশ্বাস কখনো বৃথা যায় না। আর তৃতীয়, সম্পর্ক রক্তে না, মমতায় তৈরি হয়। যে বাচ্চাকে শাবানা জন্ম দেয়নি সেই বাচ্চাই তার সবচেয়ে বড় সাক্ষী আর সবচেয়ে বড় শক্তি হলো। উপরওয়ালা দেরি করেন কিন্তু অবিচার করেন না। এই গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা লাইক করুন, আপনজনদের সাথে শেয়ার করুন, আর এমনই সত্যিকারের আবেগভরা গল্পের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের গল্পে।